প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতিতে বিমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে RTV সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স PLC, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স PLC। দর্শক, জীবন ও সম্পদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একজন পলিসি গ্রহণ করে, কিন্তু সেই পলিসি যখন মাঝপথে বন্ধ হয়ে যায় তখন ক্ষতিগ্রস্ত হন গ্রাহক, দুর্বল হয় কোম্পানি, আর আস্থাহীন হয়ে পড়ে পুরো বিমা খাত। যুক্তরাষ্ট্র সহ অধিকাংশ উন্নত দেশে পলিসি লেপস বা তামাদির হার 5 থেকে 6%, আর সারা বিশ্বে এই হার 5 থেকে 10% মধ্যে। অথচ বাংলাদেশে পলিসি তামাদির হার 17%-এর বেশি। IDR-এর হিসাবে 2009 থেকে 2023 এই 14 বছরে 26 লাখের বেশি জীবন বিমা পলিসি বাতিল বা তামাদি হয়েছে। একই সময় সক্রিয় পলিসির সংখ্যা 1,12,00,000 থেকে নেমে দাঁড়িয়েছে 85,88,000-এ। 2025 সালের জুন পর্যন্ত সক্রিয় পলিসির সংখ্যা আরও কমে ঠেকেছে 67,83,000। কিন্তু এর কারণ কি? কেন বিপুল সংখ্যক মানুষ পলিসি চালিয়ে যেতে পারছেন না? আয় কমে যাওয়া নাকি ভুল পলিসি গ্রহণের কারণেই এমনটা হচ্ছে, নাকি সংকট আরও গভীর বিস্তৃত? পলিসি বাতিলের প্রবণতা কমিয়ে আনা যেতে পারে কিভাবে? এসব প্রশ্ন সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় পলিসিতে আমাদের কারণ, প্রভাব ও প্রতিকার। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ RTV স্টুডিওতে আছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনির আহমেদ, আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স PLC-র হেড অফ অপারেশনস বেলাল হোসেন এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ মনির হোসেন। যাচ্ছি মূল আলোচনায়। জনাব মনির হোসেন, আপনাকে নিয়ে আমাদের আজকে আলোচনার সূত্রপাত করছি। বাংলাদেশের প্রথম বছরেই গড়ে 40 থেকে 50% পলিসি অনিয়মিত হয়ে পড়ে। অনেক গ্রাহক অভিযোগ করেন যে পলিসি খোলার সময় মাঠ পর্যায়ের কর্মীরা যে আকর্ষণীয় মুনাফা বা সুবিধার কথা বলেন, পরবর্তীতে তার মিল পাওয়া যায় না, এবং এই মিস সেলিং বা ভুল বুঝিয়ে পলিসি বিক্রি করাটাই কি আসলে মূল সংকট, নাকি আরও কিছু সংকট রয়েছে? আপনার কাছে শুনতে চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি টোটালি খুব সঠিকভাবেই ধরেছেন। যদি আপনি 5-7টা কারণ দেওয়া হয়, তার 1 নম্বর কারণটাই হলো এজেন্টরা পলিসি সম্পর্কে একজন গ্রাহককে যেই পরিমাণ তথ্য দেন, বাস্তবে এইটার সঙ্গে অনেক পার্থক্য থাকে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হলো এরকম যে আপনাদের দেখবেন যে পলিসি, একজন গ্রাহক যে পলিসিটা নেয়, অনেক ক্ষেত্রে অনেকগুলো কোম্পানি আছে যারা পলিসির টোটাল ফর্মটা ইংরেজিতে, ওইটা পড়ে একজন গ্রাহক ওইটা যে সিগনেচার করে কিংবা পলিসি নিয়ে, সেটা এরকম না। বাংলাতে আছে বেশিরভাগ কোম্পানি, কিন্তু আমি বেশ কিছু কোম্পানি দেখেছি যেটা ইংরেজিতে ফর্মটা করেন, যে কারণে হলো যে গ্রাহক বুঝে শুনে এই পলিসিটা গ্রহণ করে না। 3 নম্বর জিনিস হলো যে এটা খুব দুঃখের বিষয়, দেখবেন যে বাংলাদেশে এমন একটা জিনিস আছে যেটা হলো রিজিম চেঞ্জের সাথে সাথে ব্যবসা এবং কোম্পানির ধরন চেঞ্জ হয়ে যায় এটার, যেটার মধ্যে অনেক, এখন যদি ধরেন যে আওয়ামী লীগের বেশ কিছু বিমা গ্রাহক ছিল, এই সময় এসে তারা পলাতক। এই গ্রাহকগুলো হলে যে পলিসি কন্টিনিউ করতে পারছে না। আমরা দেখছি সব কিছু মিলে যখন একটা কোম্পানি, যখন একটা পলিসি ফেল করে, যখন একটা কোম্পানি ফেল করে, তখন ওই এলাকায় যারা পলিসি করে তার ওই পলিসিগুলো কন্টিনিউ করে না। রাইট। এটা টোটাল ইকোসিস্টেমটাই হলো যে বাংলাদেশের বিমা ফ্রেন্ডলি না। আমি এর সাথে আরেকটু যদি যোগ করি, শুধু ইকোসিস্টেমটা না, যেহেতু ওভারঅল একটা আস্থা সংকটের কারণে দীর্ঘদিন পর্যন্ত এই সংকট, আপনি শুরুতে যেটা বলছিলেন, এই সংকট যেটা তৈরি হয়েছে, যেটা প্রথম বছরে আপনি 50 থেকে 60%, এইটা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি, 70% পর্যন্ত যেটা ল্যাপস হয়ে যায়, যেটা পরবর্তীতে আর কন্টিনিউ করে না। টোটাল হলো যে ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমটা, শুধুমাত্র এটা বিমা ক্ষেত্রে না, টোটাল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমটা হলো এরকম। আপনি দেখবেন যে সঞ্চয়ের যে সমস্ত খাতগুলো, বর্তমানে সবগুলো খাতই কিন্তু আপনি আস্থাহীন। ব্যাংকের প্রতি মানুষ টাকা রাখতে চায় না। এরপর NBFI-এর অবস্থা তো আরও খারাপ, শেয়ার বাজারের অবস্থা খারাপ, বিমা কোম্পানির অবস্থা দেখছেন, সমবায়ের অবস্থা, মানে টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টরের উপরই মানুষের আস্থা চলে গেছে। টোটাল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমটাই হলো করাপ্ট হওয়ার কারণে মানুষের আস্থা সংকট তৈরি হয়েছে, কিন্তু বিমা খাতে এই খাতটা আরও একটু বেশি। জি, আমি আরও কিছু বিষয় নিয়ে আপনার কাছে আসবো পরবর্তীতে। জনাব বেলাল হোসেন, শরিয়া ভিত্তিক তাকাফুল বিমার ক্ষেত্রেও কি পলিসি তামাদি বা ল্যাপস হওয়ার প্রবণতা একই রকম, এই যে 30 থেকে 40%, নাকি প্রচলিত বিমার তুলনায় তাকাফুলের পরিস্থিতি একটু ভালো? ধন্যবাদ আশিক স্যার। আমার 2জন সহ আলোচক আছেন, মনির ভাই যুগান্তর, আর আরেক মনির ভাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
এটা আসলে তাকাফুল আর নন তাকাফুল, এটা আসলে এই কোম্পানি চালায় কারা, আসলে এই কোম্পানির এজেন্ট কারা, এটা সবেই আমাদের এই মার্কেটের এই পিপল, এরা আজকে এই কোম্পানিতে, আগামীকাল ওই কোম্পানিতে, এই মার্কেটে আপনার যারা পলিসি বিক্রির সাথে জড়িত এই লোকগুলা সেম লোক। এটা তাকাফুলের কেমনে ক্ষেত্রে যেমন প্রযোজ্য, অন্যান্য কনভেনশনাল লাইফের ক্ষেত্রেও একই সিস্টেম প্রযোজ্য। এইখানে আপনার যেটা, আমি তো দীর্ঘ বছর আমি অপারেশনের সাথে আমি কাজ করছি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আমি চিফ আন্ডাররাইটার ছিলাম, তারপরে এখন আকিস তাকাফুল লাইফের আমি হেড অফ অপারেশন। যেটা আমি জাস্ট আপনার যেটা অপারেশনের দিক থেকে আমি দুইটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কীভাবে হচ্ছে আপনার। আসলে যে আমাদের যে ফিল্ড অফিসার যারা যারা বিজনেস যারা বিপণন করে, তাদের উপর একটা টার্গেট থাকে, এটা মান্থলি টার্গেট থাকে, ইয়ারলি টার্গেট থাকে। এই টার্গেটকে অ্যাচিভ করার জন্য ওরা আসলে আমাদের যে গ্রাহকের সাথে এরা সঠিক কথা বলে এটা যে বিপণন করে না, বিশেষভাবে টার্গেটকে অ্যাচিভ করার জন্য আমি দেখছি আপনার নিজেদের নাম দিয়ে, নিজের ফ্যামিলির নাম দিয়ে এরা অনেকগুলা যে টার্গেটকে অ্যাচিভ করার জন্য ওরা পলিসি করে। এটা টার্গেট অ্যাচিভ হলে তার স্যালারি হবে, তার ইনসেন্টিভ হবে, তার অন্যান্য যে পাওনাগুলো সে নিতে পারবে। এবং জাস্ট ডিউ টু দিস আপনার এই পলিসিগুলা একটা পলিসিও পরে আর জি। চলে না। তো ডিউ টু দিস এখানে বিশাল একটা আপনার লেপসেশন সৃষ্টি হচ্ছে, আর ওভারঅল ল্যাক অফ মানে আসলে খুব একটা পরিবর্তন নেই, তাকাফুলের ক্ষেত্রেও একই রকম। একই যেটা বলতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে জনাব মনির আহমেদ। মনির আহমেদ, এই বিপুল সংখ্যক পলিসি মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের আর্থিক সক্ষমতা কমে যাওয়া কতটুকু দায়ী, আর আমাদের মাঠ পর্যায়ের কর্মীদের ভুল বা অতিরঞ্জিত ভুল বুঝিয়ে এই যে পলিসি বিক্রি করা কতটা দায়ী বলে আপনি মনে করেন? ধন্যবাদ আশিক স্যার এবং আমার দুজন সহ আলোচক। বিমা সেক্টরে বর্তমানে যেই চ্যালেঞ্জ, তামাদি পলিসি, আপনি সুন্দর একটা টপিক নির্বাচন করেছেন। আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন পলিসি বিক্রয়ের থেকেও বর্তমানে তামাদি পলিসি রোধ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে 60 থেকে 70% পলিসি তামাদি হয়ে যাচ্ছে। এই তামাদি হওয়ার পিছনে বিমা কর্মীগণ বিমা গ্রাহককে যথাযথভাবে বিমা সংক্রান্ত বিষয়ে সঠিক ধারণা দিতে কখনো কখনো ব্যর্থ হচ্ছেন, যার কারণে পলিসিগুলি ঠিকমতো প্রিমিয়ামের টাকা জমা হয় না। অনেক ক্ষেত্রে যখন কোনো গ্রাহক পলিসি করতে চান, তার যে আয়, সীমাবদ্ধ আয়, বিমা কর্মীগণ তার নিজস্ব আত্মীয় স্বজনকে পলিসি করাতে গিয়ে দেখা যায় তার যা সক্ষমতা আছে তার চেয়েও সে বড় অঙ্কের পলিসি দিয়ে দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তার এই লোড সেলের কারণে পলিসিগুলি কিন্তু আর চালু থাকতেছে না। ফলে গ্রাহকের সক্ষমতা সেখানে কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। আবার কখনো কখনো আমরা যারা এই বিমা কর্মী, তারা আমাদের বিমা গ্রাহকের কাছে গিয়ে এই আমাদের বিমা সংক্রান্ত বিষয়গুলি যেভাবে তাদের সামনে একটা পলিসির ক্ষেত্রে আপনার ক্লেমের ফ্যাসিলিটি, একটা পলিসির আপনার এই হসপিটালাইজেশন পলিসির, এগুলি কিন্তু তারা নিজেরা না জানার কারণে গ্রাহককে এই ব্যাপারে তারা ধারণা দিতে পারে না। এছাড়াও যারা পলিসি হোল্ডার, তাদেরকে যেভাবে ফলো আপ করা দরকার, একটা পলিসি হোল্ডার যখন পলিসি করে, তার কাছে যখন প্রথম পলিসিটা হয় একাধিকবার বিমা কর্মী তার কাছে যান, তিনি প্রত্যাশা করেন প্রত্যেক কিস্তিতেই মনে হয় একাধিকবার আমাদের কাছে বিমা কর্মীরা আসবেন। সেক্ষেত্রে দেখা যায় ফলো আপটা বন্ধ থাকার কারণে অনেক ক্ষেত্রেই আমাদের পলিসির লেপসেশনের হারটা বেড়ে যাচ্ছে। মনির আহমেদ, পলিসি তামাদি হলে গ্রাহক কতখানি ক্ষতিগ্রস্ত হয় আর কোম্পানি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? পলিসি হোল্ডার যখন এখানে বিমাটা করে অনেক স্বপ্ন নিয়েই পলিসিটা তিনি করছেন, কিন্তু যখনই তার পলিসিটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু পলিসির থেকে সুবিধা থেকে বঞ্চিত হন, তার স্বপ্নটা ভেঙে যান। এমনকি পলিসি হোল্ডার যদি পলিসিটা কন্টিনিউ না করেন, আইনি কাঠামোর কারণে কখনো কখনো তার টাকাও আর ফেরত নাও পেতে পারেন। এক্ষেত্রে বিমা কর্মীও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেমন বিমা যিনি করাচ্ছেন তিনি কিন্তু এখান থেকে আর্থিক বেনিফিট পাচ্ছেন প্রতিষ্ঠান থেকে। পলিসিটা যদি
মেয়াদ পূর্তি পর্যন্ত পলিসিটা চালু থাকতো, তাহলে বিমা কর্মীও এই পলিসির থেকে আর্থিকভাবে সুবিধা পেতে পারতেন। পাশাপাশি বিমা কোম্পানিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার সুনাম নষ্ট হচ্ছে। এমনকি পলিসি হোল্ডার যখন পলিসিটা চালু না করে, তার আশপাশের লোকজন জানে যে সে একটা পলিসি করছিলেন, সে কিন্তু ভালো কথা বলবে না, ফলে ওই কোম্পানির মার্কেটে সুনামটা নষ্ট হবে। সেজন্য কোম্পানিতে যে টাকাটা আসে সেই টাকাটা বিনিয়োগ করতে হয়। কিন্তু দেখা যায় আগের বছরে যে প্রিমিয়ামটা আসলো, পরবর্তী বছরে যদি প্রিমিয়ামটা একেবারেই কমে যায়, তাহলে কিন্তু সে বিনিয়োগ থেকে বঞ্চিত হবে। ফলে একজন বিমা গ্রাহক পলিসি বন্ধ করলে যেমনিভাবে বিমা গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনিভাবে বিমা কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি দেশের অর্থনীতিতে তার টাকাটাও বিনিয়োগ করতে সমস্যা সৃষ্টি হচ্ছে এবং শত্রু সৃষ্টি হচ্ছে। কিভাবে শত্রু? একজন পলিসি হোল্ডার যখন বিমার টাকা জমা দিতে ব্যর্থ হন বা দিচ্ছেন না, সেই সময়ে কিন্তু এই গ্রাহকটা বিমা সম্পর্কে ভালো কথা বলবেন না। ধন্যবাদ। মনির হোসেন, আইডিআর বিভিন্ন সময় পলিসি ল্যাপসের হার কমাতে নানামুখী উদ্যোগের কথা বলছি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সক্রিয় পলিসির সংখ্যা দিন দিন কমছে। আসলে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরের কোথায় ভুল করছে কিংবা কোথায় তাদের ল্যাবস আছে বলে আপনি মনে করেন? আমি এটাকে আরও একটু ইলেবোরেট করে বলছি। আসলে দেখেন যে এইখানে আইডিআরে যতটুকু দায়, তার সেইটার দায় হলো টোটাল সিস্টেমের। বাংলাদেশে কেন হলো যে এত এই বিমা সংখ্যা প্রথম বছর অনেক বেশি বাড়ছে এবং বিভিন্ন রকম অযৌক্তিক অফার, অবৈজ্ঞানিক অফার দিয়ে আমরা নিয়ে আসছি। এর মূল কারণ হলো অসুস্থ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা যেমন একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির আছে, একজন এজেন্টের সাথে আরেকজন এজেন্টের আছে। দেখেন আমরা সব কিছু রেগুলেশনের আওতায় কিংবা রেগুলেশন সিস্টেমে বিবেচনা না করে একটা এই যে বিমা পলিসি করে একটা কোম্পানির বিজনেস, এই বিজনেসটাকে করতে হবে কোম্পানির মতো করে। যেহেতু রেগুলেটরি সংস্থার একটা দায় আছে, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের ওভারঅল পরিবেশ ওইরকম বিমা বিজনেসের পর্যায়ে পৌঁছায় নাই, সেহেতু রেগুলেটরের দায় থেকে আইডিআর কিছুটা নীতিমালা করে দিছে, বিভিন্ন সময় বলছে। কিন্তু এক্ষেত্রে আইডিআরে যতটুকু দায়, তার সে দায়ী হলো যে কোম্পানিগুলো হলো এবং এজেন্টদের আরও বেশি, যে অযৌক্তিক অফার দিয়ে নানা রকম ভুল বুঝিয়ে যখন একজন গ্রাহককে যখন নিয়ে আসছেন এবং এই কোম্পানিরই যখন ওই এলাকায় একটা পলিসি ফেল করছে, তখন ওই গ্রাহক অবশ্যই সে আর ওই বিমা কন্টিনিউ করতে পারবে না, যে আমি যতটুকু দিছি এই পর্যন্ত সীমাবদ্ধ থাক, আমি আর সামনে বাড়বো না। যেমন আমি উদাহরণস্বরূপ যদি ধরি, আপনি যখন ফারেস্ট লাইফ ইন্স্যুরেন্স যখন ফেল করলো, জি, এখন ফেল করার ফলে ওই এলাকায় যত গ্রাহক আছে, যেই এলাকায় ফেল করছে ওই এলাকা অন্য কোম্পানির ক্ষেত্রেও সেটা প্রভাব পড়ছে, সে আর কন্টিনিউ করে না। খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ একজনের কাছ থেকে আরেকজন শুনে তো প্যানিক তৈরি হয়, আস্থাহীনতা তৈরি হয়। রাইট। এরকম যখন আরও কয়েকটা কোম্পানি যখন ফেল করছে এবং কয়েকটা কোম্পানি আইডিআরের তালিকায় দেখবেন অন্তত 15টা কোম্পানি উপর আছে যারা রেড জোনে, এই রেড জোনে এই কোম্পানিগুলো যখন দেখে, তখন ওভারঅল এক খাত সম্পর্কে একটা অবিশ্বাস এবং অনাস্থা তৈরি হয়। এই সামগ্রিকভাবে এই অনাস্থার জন্য এটা দায়ী। আইডিআরে তাইলে আইডিআরের দায় কোথায়? আইডিআরের দায় হলো যে কোম্পানিগুলো অযৌক্তিকভাবে দিয়ে নিয়ে আসছে এবং পরবর্তীদের বিরুদ্ধে খুব কার্যকর কোনো ব্যবস্থাও নেওয়া হয় না, এই জায়গাটায় আইডিআরের দায় আছে, দায় রয়েছে। ধন্যবাদ আপনাকে জনাব বিলাল হোসেন। মাঠ পর্যায়ে এজেন্টদের অনিয়ম বা ভুল তথ্যের কারণে যে পলিসিগুলো তামাদি হয়ে যাচ্ছে, তার মধ্যে আপনাদের মতো প্রতিষ্ঠিত কোম্পানিগুলো এদেরকে জবাবদিহিতা কিংবা প্রশিক্ষণের জন্য কি কি ব্যবস্থা কিংবা কি কি উদ্যোগ গ্রহণ করছে? এজেন্ট পর্যায় থেকে আপনার এটা প্রশিক্ষণের জন্য আপনার আইডিআরের নির্দেশিত আপনার অনেকগুলো ইনস্টিটিউশন আছে, ওইখানে 72 ঘন্টা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা আছে। তারপরে আপনার কোম্পানিগুলো তাদের ইন্টারনাল চ্যানেলে তাদের যে ট্রেনিং ডিভিশন আছে, ওদের মাধ্যমে আপনার ট্রেনিংয়ের ব্যবস্থা করছে এটা থেকে উত্তরণ ঘটানোর জন্য। আর কোম্পানির যে আপনার কাস্টমার কেয়ার ডিভিশন আছে, আমি যে প্রতিষ্ঠিত যে কোম্পানিগুলো সবগুলোর এখন কাস্টমার কেয়ার ডিভিশন আছে, প্রতিনিয়ত গ্রাহকের সাথে ওরা ফোনে যোগাযোগ করছে, তারপরে গ্রাহককে মেসেজ দিচ্ছে, এখন মেসেজের সিস্টেম আছে, মেসেজ দিচ্ছে, গ্রাহককে অ্যাওয়ার করার জন্য চেষ্টা করতেছে, বিভিন্নভাবে প্রতিনিয়ত প্রশিক্ষণের ব্যবস্থা করতেছে। আপনার এইসব প্রশিক্ষণের মাধ্যমে যেন গ্রাহক সচেতনতা বাড়ে, যেন এই যে ঝরে পড়া এটা যেন কমে, প্রত্যেকটা কোম্পানির চেষ্টা করছে, তারপরও হচ্ছে না, যেটা আসলে এখানে একটা অসুস্থ প্রতিযোগিতা, যে কোম্পানি টু কোম্পানি, যেটা আজকে একটা কোম্পানিতে আছে, বিশেষভাবে 5th 4th জেনারেশনের যে কোম্পানিগুলা
এইখানে যে আপনার যারা মাঠের যারা আপনার যে যে সংগঠনগুলো আছে আজকে এই কোম্পানিতে আছে, যখন সে এই কোম্পানি ছেড়ে যখন অন্য কোম্পানিতে চলে যায়, তো এইখানে যার যে কাস্টমার ছিল ওই কাস্টমারগুলোকে সে আর তো এই কোম্পানি সে হারাই ফেললো। এখন অন্য কোম্পানি যা আবার নতুন এবং করে তাদেরকেও কিন্তু আর নাড়ছাড় করা হয়। জি জি। তো আপনার এই অবস্থায় আপনার এই যে যতই ওরা প্রশিক্ষণ বা যতই চেষ্টা করুক না কেন, আর আমি অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনার এই যে এক সপ্তাহে আমি কাস্টমার কেয়ার আমি এই যে আকিস্তা কাপুর লাইফ ইন্সুরেন্সের আমি চার্জে আছি, ওখানে আমি দেখলাম যে এক সপ্তাহে আমরা 2100 আমার গ্রাহকের সাথে আমি ফোন করছি আমার কাস্টমার কেয়ার থেকে। তো আপনার ওখানে আমি রেসপন্স পাচ্ছি কম, এই 700 বা 500 এই ধরনের। তাইলে আমাকে আপনার এই যে বাকি 1300 যে গ্রাহক যারা এখানে নিশ্চয়ই নাম্বারগুলো বন্ধ আছে, অথবা ভুল নাম্বার দিছে, অথবা কাস্টমারের সাথে এদের কোনো যোগাযোগ নাই, কাস্টমারকে টেক কেয়ার এরা করছে না। ডিউ টু দিস আপনার প্রশিক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু এটার যে সুফলগুলা যে আমরা আমাদের গ্রাহক পর্যায়ে কোম্পানি পর্যায়ে আমরা এটা কাজে লাগাতে পারছি না, যার কারণে আপনার এখন যে জোরে পড়া যেটা আমরা কমাইতে পারছি না। ধন্যবাদ জনাব মনির আহমেদ। একজন গ্রাহক যদি কোনো কারণে পলিসি তামাদি করে ফেলেন, তবে তা পুনরায় চালু করার ক্ষেত্রে সুদ বা জরিমানার মতো নিয়মের কারণে অনেকেই আর আগ্রহী হচ্ছেন না কিংবা আগ্রহ ফিরে পাচ্ছেন না। এই প্রক্রিয়াটিকে সহজ ও গ্রাহকবান্ধব করার কোনো সুযোগ কি রয়েছে? জি, এটা বিমাকে অবহেলা করার কোনো সুযোগ নাই, বরং পলিসি হোল্ডারদেরকে কীভাবে সন্তুষ্ট রাখা যায় এবং কিভাবে তার পলিসিটাকে পুনরুজ্জীবিত করা যায়, কোম্পানিগুলি সেই ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখার সুযোগ আছে। আমি মনে করি যে যারা কিছু সময়ের জন্য পলিসিটা লেফট সেশনের মধ্যে পড়ে গেল, তাদের এই পলিসিটা চালুর ক্ষেত্রে কোম্পানির এখানে একটু দায়বদ্ধতা আছে। তারা যদি একটু লিবারেল হয়, সেক্ষেত্রে তার পলিসিটা চালু হতে পারে, পলিসির লেফট সেশনের হারটা কমে যেতে পারে, এবং যারা পলিসি করছে তারা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা অনেক ক্ষুদ্র বিমা করাই খুব অল্প অল্প প্রিমিয়াম দিয়ে, খুবই নিম্নমানের জায়গাগুলোর থেকে আমি বলবো পলিসিগুলো করাচ্ছি। তারা 1000, 500, 2000 করে মাসে মাসে টাকা সঞ্চয় করে। আর যদি কোনো কারণে তার চাকরির প্রবলেম বা কোনো আর্থিক সংকটের কারণে তার পলিসিটা তামাদি হয়ে যায়, সেক্ষেত্রে যাতে সে পলিসিটা চালু করার ক্ষেত্রে কোম্পানি এক্ষেত্রে কনসিডারেশনে নিয়ে আসে, তাইলে কিন্তু পলিসির লেফট সেশনের হারটা অনেকাংশে কমে যাবে। জি ধন্যবাদ। মনির হোসেন, বাংলাদেশের বিমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবং পলিসি তামাদির এই উদ্বেগজনক হারকে কমিয়ে আনার জন্য সরকার নীতি নির্ধারক, আইডিআরএ এবং কোম্পানিগুলোর জরুরি ভিত্তিতে কী করা উচিত? ধন্যবাদ জানাচ্ছি। এটা আমি যেটা বলবো, খুব সাহসী বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে। দীর্ঘদিন পর্যন্ত এই বিমা খাতটা অবহেলিত, আপনি জানেন। এই খাতে সরকারের নজর কম এবং সবারই এই ফাইন্যান্সিয়াল সেক্টরে যতগুলো খাত আছে সবচেয়ে অবহেলিত। এবং দেখবেন যে লাস্ট ইয়ারে এবং এর আগের বছরে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বিমা শব্দটা এবং বিমা খাত নিয়ে খুব কমই বক্তব্য থাকে। অথচ এই খাতে 82টা কোম্পানি, এই খাতে বলা হয় যে গার্মেন্টস খাতের পরে সেকেন্ড হাইয়েস্ট কর্মসংস্থান এখানে, যদি আপনি এজেন্ট ধরেন এটা, কিন্তু অত বেশি গুরুত্ব পায় না। এখান থেকে যে কারণে এই অবহেলিতের কারণে আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সেখান থেকে কী করা দরকার আমি একবার সুনির্দিষ্টভাবে বলবো। আমরা বিজনেসে রিপোর্টিংয়ের ভাষা এটাকে বলে সিটিপি। আমরা বলি কনফিডেন্স বাড়াইতে হবে, এরপর টেকনোলজির ব্যবহার বাড়াইতে হবে, যোগ্য উপযোগী প্রোডাক্ট আনতে হবে। এই ক্ষেত্রে কি করা যায়, আইডিআর এবং সরকার কি করতে পারে, খুব কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এখন যেই কোম্পানিগুলো ধরেন যে আপনি আস্থা বাড়ানোর জন্য আপনি এখানে বেশ কিছু ভালো কোম্পানি আছে, ওই কোম্পানিগুলো কিন্তু আস্থাহীন এবং বিভিন্ন খাতের এই কোম্পানিগুলো শাস্তি পাচ্ছে। এজন্য আপনি একটা আইডিআর এবং গভর্নমেন্ট এবং মালিক পক্ষের সাথে কথা বলে আপনি 10টা ক্রাইটেরিয়া ঠিক করে দেন যে এই 10টা ক্রাইটেরিয়া যে কোম্পানিটা ফুলফিল করবে সে এ ক্যাটাগরি, এর মধ্যে 8টা যে ফুলফিল করবে সে বি ক্যাটাগরি, এর মধ্যে আবার 7টা যেমন সি ক্যাটাগরি, এরকম যদি ক্যাটাগরি করে দেন এবং আইডিআর এবং গভর্নমেন্ট যদি বলে দেয় যে এই 10টা কোম্পানি আমার বিবেচনায় এই ক্যাটাগরি, তখন ভালো গ্রাহক নিশ্চয়ই এই ক্যাটাগরির কোম্পানিতে যাবে। এবং গ্রাহক অবশ্যই তার পুঁজির নিরাপত্তার জন্য, তার বিমা পলিসির নিরাপত্তার জন্য, তার আমানতের নিরাপত্তার জন্য ভালো কোম্পানিতে যাবে এ ক্যাটাগরি। যিনি বি ক্যাটাগরি থাকে, যেহেতু তার ব্যবসা এখানে কম্পিটিশনে টিকে থাকতে হবে, সে এ ক্যাটাগরিতে যাওয়ার তার একটা প্রতিযোগিতা থাকবে, সে সেবার মান বাড়াবে, সে প্রযুক্তির ব্যবহার বাড়াবে।
এভাবে সি যে সে বিতে যাওয়ার চেষ্টা করবে এবং ডি এবং এফ থাকে অটোমেটিক তাই সে মারা যাবে। এখানে আর গভর্নমেন্টের কিছু করতে হবে না, কারণ গ্রাহককে এখান থেকে মুখ ফিরিয়ে নেবে। 4 নাম্বার যে জিনিস আমি যেটা বলবো, যে এতগুলো বাংলাদেশি বিমা কোম্পানির দরকার নেই। রাজনৈতিক বিবেচনায় এই কোম্পানিগুলো দেওয়া হয়েছিল। এখানে সবসময় যেখানে দেখবেন যে যে মালিক প্রভাবশালী তার সবার এই কোম্পানিটা দুর্বল। এখানে অর্থাৎ মালিক প্রভাবশালী কিন্তু কোম্পানি দুর্বল। এখানে যেই দুর্বল কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে মার্জ করতে হবে, 3-4টা একসাথে মার্জ করে এখানকার টোটাল ইকোসিস্টেমটাকে একটা যদি উন্নতি করতে পারেন তাহলে বিমা খাতের প্রতি গ্রাহকদের আস্থা বাড়বে, ওভারঅল ইকোনমির জন্য সেটি ভালো হবে। ধন্যবাদ আপনাকে জনাব বিলাল হোসেন। গ্রাহক পলিসি চালু রাখার ক্ষেত্রে ডিজিটাল রিমাইন্ডার অ্যাপ বা প্রযুক্তিভিত্তিক ফলো আপ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তো সবার হাতে আপনার মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে আছে। এখন আপনার অনেকগুলো কোম্পানি, আবার ডিজিটালাইজড কোম্পানিও এখন আছে অনেকগুলো কোম্পানি, দেন আপনার ম্যানুয়াল। তো এখন আপনার এই গ্রাহককে আপনার প্রতিনিয়ত কিন্তু মেসেজিং যে সিস্টেম, যেটা আর কি গ্রাহককে সচেতন করা যে আপনার প্রিমিয়ামের টাকাটা আপনার ডিউ হয়েছে বা এত তারিখে আপনার প্রিমিয়াম ডিউ, আপনার ডিউ প্রিমিয়ামটা আপনি ডিউলি আপনি জমা দেন। তারপরে আপনার এটা ফোন আছে বা টেলিফোন, গ্রাহককে টেলিফোনের মাধ্যমে গ্রাহককে সচেতন করা। তারপরে গ্রাহকের কোনো রিকোয়ারমেন্টস থাকলে মানে সবই তো ডিজিটালের মাধ্যমে, মানে অ্যাপের মাধ্যমে এখন অ্যাপের হাতের মুঠে চলে এসেছে, কারোর জন্য অপেক্ষা করতে হয় না। না, কিচ্ছু না। এখন আপনার অ্যাপের মাধ্যমে আপনার এই যে নগদ, তারপরে আপনার এই যে রকেট, তারপরে আপনার বিকাশ, মানে যে কোনো মাধ্যমে সিস্টেম আছে আপনার এখন টাকা দেওয়ার, জমা দেওয়ার অনেক সিস্টেম অলরেডি স্টাবলিশড হয়েছে। তো আপনার এখন এই ডিজিটালাইজ যেটা এটা ইউজ করি আপনার আমরা যদি আমাদের যে ব্যাপক যে গ্রাহক যারা আছে ওদেরকে যদি আমরা অ্যাওয়ার করতে পারি, তাহলে আপনার আমার মনে হয় এখানে আপনার অনেকটা একটা ভালো আমরা ফল আমরা পাবো এখান থেকে। ধন্যবাদ। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব মনির আহমেদ, গ্রাহকদের পলিসি ধরে রাখতে উৎসাহিত করতে বিশেষ করে রিটেনশন পলিসি বা বোনাস স্কিম চালু করা যায় কি? কোম্পানিগুলো পলিসি নিয়মিত রাখতে কি কি উদ্যোগ নিচ্ছে এবং আর কি কি পরিকল্পনা আছে? আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। যারা বিমা করবেন তারা যদি দেখেন যে এখানে টাকা ইনভেস্ট করলে আউটপুট পাওয়া যাবে, মেয়াদ শেষে ভালো অঙ্কের টাকা পাওয়া যাবে। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে, এখানে আকর্ষণীয় বোনাস আছে বিদায় আমাদের পলিসির হারও কিন্তু অনেক বেশি এবং লেপসেশনের হারও অনেক কম। আমরা চাই যে যেই মানুষগুলি কষ্টের টাকা এখানে বিনিয়োগ করবে, এমনি তো অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন টানাপোড়েন থাকে, ব্যাংকিং সেক্টরে প্রবলেম থাকে। আমরা চাই যে বিমার মাধ্যমে মানুষ যখন টাকা এখানে ইনভেস্ট করবে তার জীবনের ঝুঁকির পাশাপাশি এখান থেকে যাতে সে মেয়াদ শেষে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারে এবং যথাসময়ে তার পলিসির সার্ভিসিংটা, অর্থাৎ যখন সে সার্ভাইভাল বেনিফিট পাবে, যখন তার ডেথ ক্লেম হবে, যখন তার বিমার ম্যাচুরিটি হবে, 1 ঘন্টার মধ্যে যাতে তার হাতে তার কষ্টার্জিত এতদিনে জমানো টাকার লাভ ফেরত পায়, তখনই কিন্তু মানুষ বিমার প্রতি ঝুঁকে পড়বে এবং অনেক বেশি উৎসাহিত হবে। দেন বিমাটা বাংলাদেশে আরও অনেক বেশি জনপ্রিয়তা চলে আসবে, লেপসেশনের হারও অনেক বেশি কমে যাবে। সেজন্য আমরা বিমা কর্মী, কোম্পানি এবং ইদরা প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই সেক্টরকে উন্নত থেকে উন্নতর অবস্থানে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। বিমা সেক্টর আর পিছনে থাকবে না যদি আমরা সমন্বিত উদ্যোগ নেই। আরেকটা বিষয় আলোচনার মধ্যে আসতে পারে যে যারা বিমা করছে তারা যদি ঠিকমতো টাকাটা পায়, সার্ভিসটা পায়, বিমা কর্মীরা তাদের সাথে যোগাযোগ করে এবং কোম্পানিগুলি বিমা কর্মীদেরকে সচেতন করে যে তোমরা মাঠে যাও, যারা পলিসি করছে কষ্টের টাকা যাতে বিনিয়োগ করছে, বিনিয়োগকৃত টাকার থেকে ঠিকমতো তারা রিটার্নটা পায়, ভালো অ্যামাউন্ট পায়, তাহলে পরে বিমাটা কিন্তু পিছনে থাকবে না। ইনশাল্লাহ সামনের দিকে বিমার ভবিষ্যৎ আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, একটি পলিসি তামাদি হলে একজন মানুষের ঝুঁকি ব্যবস্থাপনা এবং কোম্পানির আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা ভেঙে পড়ে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, পলিসি তামাদির হার কমিয়ে আনতে হলে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাকে কিছু কঠোর সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে হবে। কোম্পানিগুলোকে তাদের পারফরমেন্স অনুযায়ী
শ্রেণীকরণ করতে হবে। মিস সেলিং বা ভুল বুঝিয়ে পলিসি বিক্রির প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। মাঠ পর্যায়ের এজেন্টদের আরও দক্ষ ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে প্রিমিয়াম জমা দেওয়ার ডিজিটাল ও সহজ মাধ্যম তৈরি করা এবং পলিসি পুনরায় সচল করার প্রক্রিয়াকে আরও গ্রাহক বান্ধব করতে হবে। অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরকে তদারকি আরও জোরদার করতে হবে, যাতে সাধারণ মানুষের মনে এই খাতের প্রতি আস্থা ফিরে আসে। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জানিয়ে রাখছি, উন্নয়নের বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।